হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে সোহাগ একাডেমির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটি শুরু করব কবিতার দুইটা লাইন দিয়ে। যদি পড়ি বাংলা হয়ে যায় পাগলা, সমাজ বিজ্ঞান ধরি না, প্রশ্ন করলে পারি না, ইংরেজি তো ভাই দূরের কথা, শুনলে মাত্র পেটে ব্যথা। তোমাদের এই পেটে ব্যথা দূর করার জন্যই আজকে আমাদের ইংরেজির প্রথম ক্লাস। আজকের ক্লাসটি করব আমরা মূলত ইংলিশের বেসিক থেকে শুরু করে। তোমাদের অনেকেই যখন ইংলিশ নিয়ে পড়তে বসো তখন টেনশনে থাকো যে কোন জায়গা থেকে শুরু করবা, ইংলিশের বেসিক পড়বা নাকি টপিকস পড়বা। যদি বলো বেসিক, তাহলে বেসিকের কোন জায়গা থেকে শুরু করবা? পার্টস অফ স্পিচ পড়বা আগে, নাকি সেন্টেন্স, নাকি টেন্স, নাকি জেন্ডার, পার্সন? এই জিনিসগুলো নিয়ে সবাই থাকো প্রবলেমে। তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য হচ্ছে আমাদের এই বেসিক টু প্রো ক্লাস ইন ইংলিশ গ্রামাটিক্যাল। ইংলিশ গ্রামারের বেসিক থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা টপিকস নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে সোহাগ একাডেমি এই ইউটিউব চ্যানেলে। সো প্রত্যেকটা ক্লাস পেতে সাথে থাকো, পাশে থাকো। তাইলে আজকে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে ইংলিশ গ্রামারের বেসিকের একটা গুরুত্বপূর্ণ অংশ, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি? তোমরা নিশ্চয়ই পার্ট সম্পর্কে জানো। পার্ট মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে কথা। তার মানে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ। পার্টস অফ স্পিচ মানে কি? কথার কথার অংশ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ কথার অংশ। অর্থাৎ আমি যেই কথাগুলা বলবো সেই কথাগুলার প্রত্যেকটা হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। সারা দিন ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত তুমি যতগুলা কথা বলো, প্রত্যেকটা কথা এক একটা অংশ হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। ঠিক আছে, পৃথিবীতে এমন কোনো বাক্য নাই যে বাক্যের মধ্যে পার্টস অফ স্পিচ নাই। তাইলে আমি যে কথাটা বলবো তার আলাদা 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 এক একটা অংশ হচ্ছে কি পার্টস অফ স্পিচ। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইট, আমি ভাত খাই, এই যে এখানে আই হলো একটা পার্ট, ইট হচ্ছে একটা পার্ট, রাইট হচ্ছে একটা পার্ট। তাহলে এই পার্ট গুলো হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। রাইটস হবে একটা পার্টস অফ স্পিচ, ইট হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, আই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। আশা করি পার্টস অফ স্পিচ কি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে কথার অংশকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। অথবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একটু খাতা কলম নিয়ে বসো। ইংলিশের একেবারে এই ক্লাসের প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা বিষয় নোট করবা এবং এক্সাম্পল গুলা লিখে নিবা। শুধু ক্যামেরার দিকে তাকাই থাকলে কোনো কাজের কাজ হবে না। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসে একটু নোট করো। তাহলে কি বললাম? পার্টস অফ স্পিচ হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে নাউনটা কি। এই যে পার্টস অফ স্পিচের প্রথমটা হচ্ছে কি নাউন। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। তাইলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে তাকে নাউন বলা হয়। কোনো কিছুর বলতে এটা ব্যক্তির নাম হইতে পারে, বস্তুর নাম হইতে পারে, স্থানের নাম হইতে পারে। ঠিক আছে, তারপরে কোনো প্রাণীর নাম হইতে পারে। এই যে রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, গ্যালাক্সি, সব কিছু হচ্ছে কি, সবকিছুর নাম হচ্ছে এক একটা নাউন। কথা ক্লিয়ার? নাম নাম। তাহলে সালাম একটা ব্যক্তির নাম, এটা হচ্ছে কি নাউন। তাইলে নাউন বলতে কি বোঝাচ্ছি? কোনো কিছুর নাম। ঠিক আছে, কোনো কিছুর নামকে কি বলা হচ্ছে? নাউন বলা হচ্ছে। তাইলে এটা হইতে পারে সালাম, এটা একটা ব্যক্তির নাম। এটা হইতে পারে পেন, কলম, এটা একটা কিসের নাম?
বস্তুর নাম, জিনিসের নাম, তাহলে এটা হইতে পারে কক্সবাজার। এটা হচ্ছে একটা স্থানের নাম। এটা হইতে পারে পদ্মা। এটা হচ্ছে একটা নদীর নাম। ঠিক আছে, এটা হইতে পারে হচ্ছে পাকিস্তান। এটা একটা দেশের নাম। ক্লিয়ার? তাইলে অনেক সময় এই যে কিছু গুণের নাম, অনেক সময় গুণের নামটাও হচ্ছে কি নাউন। ক্লিয়ার? ওই যে এই মানুষটা হচ্ছে কি খুব বেশি সৎ, অনেস্টি। মানুষটা কি অনেস্ট, মানুষটা হচ্ছে অনেস্ট, মানুষটা হচ্ছে খুব বেশি সৎ, এটা হচ্ছে তার একটা গুণের নাম। সো এটাও হচ্ছে এক প্রকার কি নাউন। তাইলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে ওটাকে নাউন বলা হয় সোজা কথায়। ক্লিয়ার? আচ্ছা, তাইলে নাউন বুঝলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে। আচ্ছা, আহ এরপরে আসো, এটা ব্যথার মনে হচ্ছে না, এটা কথার। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্রনাউন। আচ্ছা, এই যে আমি ক্যামেরার সামনে আসলাম ক্লাসে, আমি তোমাদেরকে পরিচয় দিচ্ছি। ওমর ফারুক সোহাগ নাম। ওমর ফারুক সোহাগ হচ্ছে পড়াশোনা করে এই জায়গায়। ওমর ফারুক সোহাগ হচ্ছে এই এই সেই। বারবার যদি আমি আমার নামটা বলতে থাকি তাহলে তোমাদের শুনতে একটু খারাপ লাগবে না যে বারবার নিজের নামটা কেন বলে? তাহলে আমরা কি করি, আমার নাম হচ্ছে ওমর ফারুক, আমি এই স্কুলে পড়াশোনা করি, আমি এই কাজ করি, আমার একটা কলম আছে, ঠিক আছে, আমি এই কাজটা করতে পছন্দ করি। তারপর আমরা বলি যে ফ্যানটা একটু অন করে দাও, ফ্যান না বলে বলছি ওটা একটু অন করে দাও। ক্লিয়ার? তাহলে এই যে এখানে আমি বলছি, আমার নাম বলছি, এই যে আমার উচ্চারণ করলাম না, আমারটা কার পরিবর্তে উচ্চারণ করছি? উমর ফারুকের পরিবর্তে। উমর ফারুক হচ্ছে একজন ব্যক্তির নাম, নামের পরিবর্তে ইউজ করা হয়েছে আমার। তার মানে যদি নাউনের পরিবর্তে কোন একটা শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি প্রনাউন। ক্লিয়ার? যে ওয়ার্ডটা ইউজ করা হবে নাউনের পরিবর্তে, তাই না? আচ্ছা, তাহলে এই যে রহিম ক্রিকেট খেলে, রহিম ক্রিকেট খেলে না লিখে আমি বললাম হি প্লে, সে কি করে, হি প্লে ফুটবল, সরি ফুটবল খেলায়। তাহলে এই জায়গায় হি বললাম না, হিটা কার জায়গায়? রহিম উচ্চারণ না করে, ধরো আমার থেকে রহিম হচ্ছে তোমার বড় ভাই, তোমার আম্মু জিজ্ঞেস করলো রহিম কোথায় রে, তুমি বললা সে ফুটবল খেলে। তাহলে এই যে রহিমটা না বলে তাইলে বললা সে, এটা হচ্ছে কি প্রনাউন। ঠিক আছে? কলমটি কোথায়? উটি আমার পকেটে, উটি। দিস ইজ, দিস ইজ, দ্যাট ইজ। তারপরে হি, সি, ইউ, ইউর, এই প্রত্যেকটাই হচ্ছে কার পরিবর্তে ব্যবহৃত হয়? নাউনের পরিবর্তে। ঠিক আছে? এখন ছেলেদের পরিবর্তে হি ব্যবহৃত হয়, মেয়েদের পরিবর্তে সি ব্যবহৃত হয়, তোমার পরিবর্তে আই, মি, মাই ব্যবহৃত হয়, মাই সেলফ ব্যবহৃত হয়। তারপরে তোমার পরিবর্তে ইউ, ইউর, ইউরস, ইউর সেলফ ব্যবহৃত হয়। এই বিষয়গুলা নিয়ে আমরা হচ্ছে আবার ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেখো। সালমান ওয়াজ ভেরি, আচ্ছা ওকে, সালমান ওয়াজ স্লোলি। কি সেন্টেন্সটা কি? সালমান ওয়াক স্লোলি, সালমান ধীর গতিতে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। তাহলে এখানে দেখো সালমান ব্যক্তির নাম, নাউন, ওয়াক্স হাঁটা, কাজ করা বোঝাচ্ছে কি ভার্ব। এখন কিভাবে হাঁটে? ধীর গতিতে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। তাইলে এই যে ধীরে বা আস্তে, এই শব্দটা কাকে বোঝাচ্ছে? সালমানকে নাকি ভার্বটাকে, কাজটাকে মডিফাই করতেছে? অর্থাৎ সালমান স্লোলি, সালমানই আস্তে নাকি তার হাঁটা আস্তে?
তার হাঁটা আসতে, অর্থাৎ এখানে হাঁটা বা স্লোলিটা আসতেটা ওয়ার্কসটাকে কি করতেছে, মডিফাই করতেছে। তাহলে আমরা বলছি কি, যে ওয়ার্ডটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে তাকে অ্যাডভার্ব বলা হবে। এখানে স্লোটা ভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে না, তাহলে ভার্বকে মডিফাই করলো না, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে রিনা। রিনা নাইসলি। তাহলে রিনা গান গায় কিভাবে, সুন্দরভাবে। তাহলে এই যে সুন্দরভাবে, রিনা সুন্দর, এই যে এখানে নাইসলি শব্দটা, অর্থাৎ সে সুন্দরভাবে গান গায়, রিনা সুন্দরভাবে গান গায়। এখানে সুন্দরভাবে, এটাকে রিনা সুন্দর বলতেছে নাকি তার গান গাওয়াটা সুন্দর? তার গান গাওয়াটা সুন্দর। তাহলে এখানে যেহেতু তার গান গাওয়া সুন্দর, আর গান গাওয়া যেহেতু বার্ফ, আর এই শব্দটা যখন বার্ফকে মডিফাই করলো তখন এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। কতটা ক্লিয়ার? তাইলে অ্যাডভার্ব যে শুধু বার্ফকে মডিফাই করবে তা নয়, অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন এখানে আমরা কি লিখলাম, সালমান ওয়াজ স্লোলি। এখন আমরা যদি এখানে লিখি সালমান ওয়াজ ভেরি স্লোলি, কি লিখলাম, ভেরি স্লোলি। তাহলে দেখো সালমান খুব ধীর গতিতে হাঁটে। তাই এখন খুব একটা শব্দ আসলো না, খুব, সালমান খুব ধীর গতিতে হাঁটে। তাহলে এই যে খুব শব্দটা হাঁটাকে মডিফাই করলো নাকি দৃঢ়টাকে আরো বেশি জোর দিয়ে মডিফাই করলো? এই যে দৃঢ়গতি সম্পর্কে আরো বেশি, কিরকম দৃঢ়গতি, খুব দৃঢ়গতি, প্রচুর আস্তে আস্তে হাঁটতেছে। তাহলে এটা ধীর গতিটাকে অর্থাৎ স্লোলিটাকে কি করলো, মডিফাই করলো, তার মানে স্লোলি সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিল। সো অ্যাডভার্বকে কি করলো, মডিফাই করলো। এটাও হচ্ছে একটা কি অ্যাডভার্ব। তাহলে বেরিটাও হচ্ছে একটা কি অ্যাডভার্ব। তাহলে এখানে হচ্ছে একই রকম আমরা বলতে পারি রিনা সিঙ্গিং সং ভেরি নাইসলি। ক্লিয়ার? অ্যাডভার্বটা বুঝতে পারছো? ওকে, ইনশাল্লাহ। তাহলে এই অ্যাডভার্ব, ভার্ব, তারপরে প্রনাউন, অ্যাডজেক্টিভ, এগুলা নিয়ে আলাদা আলাদা করে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। এখন হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনটা কি? প্রি মানে কি, পূর্বে। প্রি মানে হচ্ছে কি, প্রি পজিশন। যদি প্রিপজিশনটাকে ভাঙি তাহলে কি পাই, প্রিপজিশন। তাহলে প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে কি অবস্থান, পূর্বে অবস্থান। অর্থাৎ নাউন প্রনাউনের পূর্বে বসে যদি তাদের অবস্থানটাকে কি করে, ইন্ডিকেট করে, দেখিয়ে দেয়, নির্দেশ করে, তাহলে ওটা হচ্ছে কি প্রিপজিশন। এই যে টুপি, টুপিটা কোথায়, টুপিটা হচ্ছে আমার মাথার উপরে। ঠিক আছে, টুপিটা কোথায়, আমার মাথার উপরে। তাহলে এই যে উপরে, এটা আমার অবস্থানটা বলে দিছে না, কার অবস্থান, টুপির অবস্থান। তাহলে টুপিটা কি নাউন, টুপিটা কি বললাম, নাউন। তাহলে নাউন সম্পর্কে একটা অতিরিক্ত কি প্রদান করলো, তথ্য প্রদান করলো, এটা হচ্ছে কি প্রনাউন। বুঝতে পারছেন? পুট দা বুক অন দা, সরি, অন দা টেবল। তাহলে বইটা কোথায় রাখা হয়েছে, পুট দা বুক, বইটা রাখা হয়েছে অন দা টেবল। কোথায়, অন দা টেবল, টেবিলের উপরে। তাহলে এই যে উপরে, অন, তাইলে বইটা, ওই যে বইটা টেবিলের উপরে রাখা হয়েছে, তাহলে বইটার অবস্থানটা বলে দিছে না, এই যে উপরে। তাহলে এটা হচ্ছে কি প্রিপজিশন। এরকম প্রিপজিশন কি আছে, ইন, এন, তারপর হচ্ছে এট, ঠিক আছে, অফ, দা, এরপরে হচ্ছে হইতে পারে আপনার উইথাউট, ফ্রম, বিটুইন, এগুলো হচ্ছে এক একটা কি প্রিপজিশন। ঠিক আছে, তাহলে মোট কথায় প্রিপজিশনটা হচ্ছে কি যখন কোনো একটা শব্দ নাম প্রনাউনের পূর্বে বসে তার অবস্থানটা কি করবে, নিশ্চিত করবে, অবস্থানটা নির্দেশ করবে, তখন তাকে প্রনাউন বলা হয়।
এখন প্রনাউন কখন বসে, কিভাবে বসে, ঠিক আছে, কার আগে প্রনাউন বসে। যেমন অনেক সময় এই যে টুপিটা যদি আমার মাথার উপরে হয় তাহলে অন বসে, যেহেতু উপরেটা হচ্ছে আমার সাথে জাস্ট করা। কিসের উপরে? টেবিলের উপরে। বইটা টেবিলের উপরে মানে টেবিলের সাথে লাগানো আছে, এরকম লাগানো অবস্থায় যদি উপরে হয় তাহলে অন বসে। আবার যদি অনেক উপরে হয়, যেমন ফ্যানটা আমার মাথার সাথে লাগানো না, ফ্যানটা হচ্ছে আমার মাথার উপরে ঘুরতেছে, তাহলে ওই জায়গায় ইউজ হবে হচ্ছে অ্যাবোভ। তাহলে দ্য ফ্যান অ্যাবোভ মাই হেড। ঠিক আছে, তাহলে এই ইউজ গুলা নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রিপোজিশন শেষ। এখন হচ্ছে কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশনটা কি? ঘটক ছিলেন? ঘটক ওই যে জোড়া লাগাই দেয়, ঘটকের কাজ কি? জোড়া লাগিয়ে দেওয়া। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে সেম। যখন একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের জোড়া লাগাই দিবে, যখন একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজ জোড়া লাগাই দিবে, ওটাকে আমরা কি বলবো? কনজাংশন। মানে যে ওয়ার্ড দ্বারা বাক্যাংশগুলোকে বা বাক্যগুলোকে জোড়া লাগাই তাকে কনজাংশন বলে। এরকম কনজাংশন কি কি আছে? এন্ড আছে, ঠিক আছে, তারপরে অর আছে, তারপরে বিকজ আছে। এগুলো হচ্ছে এক একটা কি? কনজাংশন। ঠিক আছে, ওকে, কনজাংশন শেষ। এরপরে হচ্ছে একেবারে শেষে ইন্টারজেকশন। একেবারে লাস্টে কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক শব্দ। ওই যে সেন্টেন্সের মধ্যে একেবারে লাস্টে একটা সেন্টেন্স আছে হচ্ছে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্স দ্বারা আবেগ প্রকাশ করা হয়। তাহলে ওই যে আবেগ প্রকাশ করে যে আবেগ সূচক শব্দগুলা দিয়ে, ওই শব্দটাই হচ্ছে কি? ইন্টারজেকশন। কথা বুঝতে পারছেন? যেমন আমরা বলি না, হুররা উই অন দ্য ম্যাচ, কি মজা, আমরা খেলায় জিতেছি। এই যে হুররা, এই যে হুররা, এই শব্দটা দ্বারা আমরা কি করতেছি? ওই যে আমার আনন্দটা প্রকাশ করতেছি। এলাস মাই ফাদার ইজ আন্ডার, এই যে এলাস শব্দটা দ্বারা আমি দুঃখ প্রকাশ করছি। তাহলে এলাসটা হচ্ছে কি? আপনার ইন্টারজেকশন। এলাসটা কি? ইন্টারজেকশন। অর্থাৎ যে শব্দগুলোর দ্বারা, নোট নিবেন একটু, যে শব্দগুলোর দ্বারা আবেগ প্রকাশ পায় সেই শব্দগুলা হচ্ছে কি? ইন্টারজেকশন। ক্লিয়ার? তাইলে এরকম হুররা আছে, এলাস আছে, আছে, তারপরে ফাই আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ড্যাম, দূর। ওই যে বলে না, ড্যাম হোয়াট হ্যাপেন, দূর, কি হয়ে গেল, তুমি গ্লাসটা ভেঙে ফেললে। আচ্ছা, মোট কথা, যে শব্দগুলো দ্বারা আবেগ প্রকাশ পায় ওই শব্দগুলা হচ্ছে কি? ইন্টারজেকশন। তাহলে এই ছিল আজকের ক্লাসের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা। আশা করি তোমরা পার্টস অফ স্পিচ বুঝতে পারছো। এখন যদি কোনো একটা সেন্টেন্সে আমাকে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করতে বলবে যে এই সেন্টেন্সে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আশা করি বুঝতে পারবা। তাহলে আমি আরেকবার রিপিট করবো শর্টে। দেখো, একেবারে শর্ট ফর্ম, মনোযোগ দিয়ে শুনবা, মনে রাখবা। নাউন, যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝাবে। প্রনাউন, যেটা নামের পরিবর্তে বসবে। অ্যাডজেক্টিভ, যেটা নাউন এবং প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। ভার্ব, যেটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাবে। অ্যাডভার্ব, যেটা ভার্বকে মডিফাই করবে, অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। প্রিপোজিশন, যেটা হচ্ছে নাউন এবং প্রনাউনের অবস্থানটাকে নির্দেশ করবে। কনজাংশন, যেটা দুইটা বাক্য কিংবা দুইটা বাক্যাংশকে জোড়া লাগাই দিবে। ইন্টারজেকশন, ইন্টারজেকশনটা হচ্ছে যেটার দ্বারা আমাদের আবেগ প্রকাশ পাবে। ক্লিয়ার? এতটুকুই হচ্ছে পার্টস অফ স্পিচ। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি বুঝতে পারো, একটু করে যাচাই করব। আমি একটা সেন্টেন্স লিখবো, ওই সেন্টেন্সটার মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্টে লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটার এই সেন্টেন্সগুলোর দিকে একটু লক্ষ্য করো। এখানে কি আছে? এ ভেরি নাইস গ্লাস জার ওয়াজ কেপ্ট অন দ্য টেবল, সাডেনলি ইট ফেল ডাউন অ্যান্ড ব্রোক, মাই মাদার স্ক্রিমড, ড্যাম হাউ ইট হ্যাপেন্ড। এই যে এখানে কিছু বাক্য আছে, এই বাক্যগুলোর থেকে এখন তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। কমেন্ট সেকশনে একটু লিখে দিবা।
ভিডিওটা পজ করে একটু খাতায় লিখো, পারো কিনা দেখো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, তাইলে দেখো এখানে আছে এ ভেরি নাইস গ্লাস জার, একটা সুন্দর গ্লাস। তাইলে দেখো এ, এটা হচ্ছে সাধারণত আর্টিকেলস, এটা আমরা কি জানি, এটা হচ্ছে সাধারণত একটা হচ্ছে আর্টিকেলস। তাহলে আমাদের এই যে 8 প্রকার, আমরা বলছি পৃথিবীতে যত ধরনের শব্দ থাকবে সব শব্দ কিন্তু পার্টস অফ স্পিচের আওতাভুক্ত হবে। তাহলে বলো তো এখানে আর্টিকেলসটা আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে আছে কিনা? তাহলে এটা কি কোনো পার্টস অফ স্পিচের আওতায় পড়বে না? অবশ্যই পড়বে। দেখো আমরা অ্যাডজেক্টিভ মানে পড়ছিলাম কি, যে ওয়ার্ড দ্বারা নাউন প্রনাউন সম্পর্কে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে তাকে অ্যাডজেক্টিভ বলবে। তাহলে দেখো তো এ দ্বারা কয়টি গ্লাস বোঝাচ্ছে? একটি গ্লাস। এ ভেরি নাইস গ্লাস, যার একটা খুব সুন্দর গ্লাস। তাহলে এই যে এ দ্বারা কিন্তু একটা কি বোঝাচ্ছে? গ্লাস বোঝাচ্ছে, অর্থাৎ নাউন। গ্লাস এটা একটা নাউন না, একটা জিনিসের নাম। তাহলে নাউনের একটা পরিমাণ বোঝাচ্ছে, ঠিক আছে, বা সংখ্যা বোঝাচ্ছে। সেই হিসেবে এ হচ্ছে এক প্রকার কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভেরি নাইস, ভেরি নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। তাইলে গ্লাস জার, আচ্ছা গ্লাস জার এটা কি? অবশ্যই নাউন, ঠিক আছে। আচ্ছা, গ্লাস জারটা হচ্ছে মূলত নাউন। এখন নাইস, সুন্দর, গ্লাসটা সুন্দর, তাহলে এটা নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিল না? ওই যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে কি হয়? অ্যাডজেক্টিভ। সেই হিসেবে নাইসটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবার বললো কি ভেরি নাইস গ্লাস জার, গ্লাস জারটা শুধু সুন্দর নয়, খুব সুন্দর। আচ্ছা, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? এ ভেরি নাইস গ্লাস জার, এখানে গ্লাস জারটা হচ্ছে কি নাউন, নাইস যেহেতু এটা গ্লাস জার সম্পর্কেই কোনো তথ্য প্রদান করছে অতিরিক্ত, এই জন্য নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভের আগে আরেকটা শব্দ ভেরি নাইস, খুব সুন্দর, এটা আবার অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা আমাদেরকে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে। তাইলে শুধুমাত্র নাউন এবং প্রনাউন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচ সম্পর্কে এটা ভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, অন্যান্য পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে এটা হয় অ্যাডভার্ব। তাহলে এটা নাইস অর্থাৎ এই অ্যাডজেক্টিভটাকে আরেকটু জোর দিছে, অর্থাৎ শুধু সুন্দর নয়, খুব সুন্দর। তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এ পাইলাম অ্যাডজেক্টিভ, ভেরি পাইলাম অ্যাডভার্ব, নাইস পাইলাম অ্যাডজেক্টিভ, গ্লাস হচ্ছে নাউন, গ্লাস জারটা হচ্ছে নাউন। এরপরে কি আছে? ওয়াজ কেপ্ট অন দা টেবল, ঠিক আছে। তাহলে এই যে ওয়াজ কেপ্ট, কেপ্ট মানে কি? রাখা হয়েছিল। কোথায়? অন দা টেবল, টেবিলের উপরে রাখা হয়েছিল কি? গ্লাস জারটা। তাইলে এখানে ওয়াজটা হচ্ছে কি ভার্ব, টু বি ভার্ব, ওই যে এম ইস আর ওয়াজ ওয়ার, সেই হিসেবে এটা হচ্ছে এক প্রকার কি ভার্ব। তাহলে এরপর আছে ক্যাপ্ট, রাখা হয়েছিল, কোনো কাজ করা বোঝাচ্ছে, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে এরপর আছে অন, অন দা টেবল, কোথায় রাখা হয়েছে? টেবিলের উপরে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে অনটা হচ্ছে কি, যেহেতু অবস্থানটা বোঝাচ্ছে, গ্লাসের অবস্থান বোঝাচ্ছে কোথায়, তাহলে যদি অবস্থান বোঝায় তাহলে আমরা কি বলছি? এই যে প্রিপোজিশন, যেটা নাউন এবং প্রনাউনের অবস্থান বোঝাবে। সো অনটা হচ্ছে কি প্রিপোজিশন, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন দা টেবল, তাহলে টেবলটা হচ্ছে কি নাউন। আচ্ছা, এই যে এরপর হচ্ছে দা, দাটা হচ্ছে কি? ওই যে আমরা আর্টিকেল পড়ছিলাম এ এন দা, এগুলা হচ্ছে হয়তো সংখ্যা বোঝাবে, নয়তো নির্দিষ্ট করে দিবে কাকে, নাউনটাকে। সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ওকে। এবার আসেন সাডেনলি, হঠাৎ, ইট ফেল ডাউন, এটা কি হয়ে গেল? পড়ে গেল। এন্ড এবং ব্রুক, ভেঙে গেল।
তাহলে দেখো এই যে ফেল ডাউন, পড়ে যাওয়া, পড়ে যাওয়া এটা কি ভার্ব, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এই যে ইট, এটি পড়ে গেল, কোনটি পড়ে গেল, গ্লাস জারটি পড়ে গেল। তাহলে গ্লাস জারটা কি ছিল, নাউন। এই যে ইট এটা ব্যবহৃত হয়েছে নাউনটার পরিবর্তে। সো নাউনের পরিবর্তে যদি কোনো শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি, প্রনাউন বলি। সো ইটটা হচ্ছে কি প্রনাউন। ঠিক আছে, এরপরে এন্ড, এন্ড শব্দটা দেখো, এই যে সাডেনলি ইট ফেল ডাউন, হঠাৎ এটি পড়ে গেল, এন্ড ব্রুক এবং ভেঙে গেল। তাহলে এই যে পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়া, এই দুইটা বাক্যাংশটাকে যুক্ত করছে কে, এন্ড। সুতরাং ও হচ্ছে কি কনজাংশন। আমরা যেদিন কনজাংশন বাক্য কিংবা বাক্যের অংশকে কি করে জোড়া লাগাই, সেই হিসেবে এটা হচ্ছে কনজাংশন। এবার ব্রুক ভেঙে যাওয়া, তাহলে ভেঙে যাওয়াটা যেহেতু কোন একটা হওয়া বোঝাচ্ছে ওখানে, তাহলে এটা হচ্ছে কি ভার্ব। দেখে গেল কে সাডেনলি, হঠাৎ ভেঙে গেল। তাহলে এই যে হঠাৎ শব্দটা দ্বারা কাকে মডিফাই করা বোঝাচ্ছে বা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বোঝাচ্ছে, ভেঙে যাওয়া নাকি গ্লাসটা? ভালো করে এই যে দেখো সাডেনলি ইট ফেল ডাউন অ্যান্ড ব্রোক, হঠাৎ এটি পড়ে গেল, এটা পড়ে যাওয়াটা কেউ কি বোঝাচ্ছে, এই যে পড়ে যাওয়াটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। গ্লাসটা যে পড়ে গেল এবং ভেঙে গেল, কখন পড়লো, হঠাৎ পড়লো। তাহলে এই যে হঠাৎ শব্দটা যেহেতু ফেল ডাউন ভার্বের একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে, এই জন্য আমরা সাডেনলিটাকে কি বলি, অ্যাডভার্ব। ক্লিয়ার? এবার আসো, মাই মাদার, আমার মা, মাদার নাউন, কোনো কনফিউশন নাই। ঠিক আছে, মাই মাদার, কার মাদার, আমার মাদার। আমার নাম কি, যেটাই ওটাই। তাহলে আমার নামের পরিবর্তে মাই আসছে, তার মানে কি প্রনাউন, তার মানে কি প্রনাউন। এরপর হচ্ছে স্ক্রিমড, চেঁচিয়ে উঠলো, চিৎকার করলো, ড্যাম, ধুর, হাউ ইট হ্যাপেন, এটা কিভাবে হইল। আচ্ছা, তাইলে মাইটা পাইলাম প্রনাউন, মাদারটা পাইলাম নাউন। ওকে, এরপরে স্ক্রিম, চিৎকার করে উঠলো, তাহলে চিৎকার করা ভার্ব। ড্যাম, দূর, এই যে এটা একটা কি আবেগ প্রকাশ করছে, আকস্মাত ভাব প্রকাশ করছে, তার মানে এটা হচ্ছে কি এই যে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি বলছি, যেটা দ্বারা হচ্ছে আবেগ প্রকাশ করবে, দুঃখ কষ্ট, এই শব্দ দ্বারা দুঃখ কষ্ট আবেগ অনুভূতি এগুলো প্রকাশ পাবে, এটা হচ্ছে ইন্টারজেকশন। সো ড্যাম শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে লাস্টে আছে কি, হাউ ইট হ্যাপেন্ড, কিভাবে এটি হইল, এটি ইট কোনটি হইল, ওই যে পড়ে যাওয়াটা, তাহলে এটা কি প্রনাউন। এরপরে হ্যাপেন্ড হওয়া, এটা ভার্ব। তাহলে কিভাবে হইল, এই যে হাউ শব্দটা, হাউ শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা কাকে মডিফাই করতেছে, ভার্বকে না। তাহলে ভার্বকে যেহেতু হাউটা মডিফাই করতেছে, তাহলে আমরা বলতে পারি হাউ হচ্ছে কি অ্যাডভার্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে পার্টস অফ স্পিচ কি, এবং এটাও আশা রাখছি এখন থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবা খুব ইজিলি। তোমরা যখন কোনো টেক্সট পড়বা, মেইন বইয়ে বা ইংলিশ ফার্স্ট পেপারে যখন কোনো প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ার ক্ষেত্রে এই পার্টস অফ স্পিচ গুলা খেয়াল রেখে পড়ার চেষ্টা করবা। অর্থাৎ যখন কোনো একটা সেন্টেন্স পড়বা, এই সেন্টেন্সে কোনটা কোন পার্টস অফ স্পিচে পড়তে পারে, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে যখন পড়বা, তখন দেখতেছো যে খুব সহজেই পার্টস অফ স্পিচ গুলা বের করতে পারতেছো। ঠিক আছে, ওকে, এটাই ছিল আজকে আমাদের বেসিকের প্রথম ক্লাস পার্টস অফ স্পিচ সম্পর্কে। পরবর্তী ক্লাসে সেন্টেন্স, টেন্স, এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা বেসিকের উপর ক্লাস হবে। এবং এখানে দেখতে পাচ্ছ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলা নিয়ে আরো বিশদ আলোচনা করা দরকার। এগুলা নিয়েও আমরা আলাদা আলাদা করে ভিডিও করব। অর্থাৎ এই চ্যানেলে পুরাপুরি ইংলিশটাকে নিয়ে, ইংলিশের যে ভয়ভীতি, কোন জায়গা থেকে শুরু করবা, কোন জায়গায় শেষ করবা, পুরা বিষয়টা নিয়ে, অর্থাৎ পুরা ইংলিশ গ্রামার নিয়ে একটা কোর্স হবে। ওই কোর্সটা হচ্ছে বেসিক টু প্রুভ।
একবারে প্রথম লেভেল থেকে তুমি ইংরেজি শুধু শব্দ সরি লেটার গুলা জানো, অ্যালফাবেট গুলা জানো, ABC এগুলো জানো, আর কিছুই জানো না, তাইলে একেবারে শুরু থেকে বেসিক লেভেল থেকে একেবারে প্রো পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকবে। সাথে থাকবা তোমাদের বন্ধু যারা যারা হচ্ছে ইংলিশ নিয়ে ভয়ে আছে তোমার মতো, তাদের কাছে এই ক্লাসটা শেয়ার করবা যাতে তারাও এই ক্লাসগুলো করে উপকৃত হইতে পারে। তাহলে আজকে এতটুকু, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে সোহাগ একাডেমি ইউটিউব চ্যানেলে অন্য কোনো ক্লাস নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।